স্বাগতম ভয়ের রাজ্যে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ভূত আড্ডা। শুরু হয়ে গেল ভূত আড্ডার আরও একটি নতুন এপিসোড। আজকে কিন্তু আপনারা শুনতে চলেছেন 2025 সালের দ্বিতীয় এপিসোড। আজকে যেহেতু বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার রাত মানেই মোকসেদ ভাইয়ের অসাধারণ সব ঘটনা। আজকে আপনাদের জন্য থাকছে মোকসেদ ভাইয়ের একটা অসাধারণ নবু পাগলার ঘটনা, সেই সাথে আপনাদের জন্য আরও একটি বোনাস হিসেবে আমাদের আরেকজন লিসেনার সৌরভ ভাইয়ের লেখা অদ্ভুত একটি ঘটনা আপনাদের জন্য থাকছে। আশা করছি আজকের এপিসোডটি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। তো মূল ঘটনায় যাওয়ার আগে আপনাদেরকে শুধু এতটুকুই বলতে চাই, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এর ফলে আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেই ক্ষেত্রে আপনাদের কাছে দুইটি ওয়ে আছে। প্রথমত, আপনারা সবাই আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন। আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com। আপনাদের জানা শোনা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তো আপনাদের ঘটনার অপেক্ষায় রইলাম। তো এখন আর কথা বাড়াবো না, এবার সরাসরি চলে যাব আজকের এপিসোডের প্রথম ঘটনায়। চলুন তাহলে শুনে আসি মোকসেদ ভাইয়ের লেখা নবু পাগলার ঘটনা। ঘটনাটি আমাকে ঠিক যেইভাবে লিখে পাঠিয়েছেন, আমি চেষ্টা করছি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করতে। লিখছেন, আসসালামু আলাইকুম প্রিয় ইমরান এইচ খান ভাই। আশা করি আপনি এবং ভূত আড্ডার সকল লিসেনার সবাই অনেক ভালো আছেন। সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। দোয়া করি 2025 সালটা সবার অনেক বেশি ভালো কাটুক। আমি মোকসেদ হাসান, ভূত আড্ডার একজন অ্যাডমিন বলছিলাম। আজ আবার আপনাদের মাঝে ফিরে আসলাম নবু পাগলার ভয়ঙ্কর এক ঘটনা নিয়ে। আশা করি আজকের ঘটনাটা সবার অনেক বেশি ভালো লাগবে। নবু পাগলা এমন একটি মানুষ যার দেখা সবাই পেত না। হুট করেই সে মানুষের সামনে চলে আসে, আবার হুট করেই সে হারিয়ে যায়। এক কথায় নবু পাগলা একজন অন্য জগতের মানুষ। নিজের ইচ্ছে মতোই সে মানুষের সামনে আসে এবং যায়। আজ এখানে তো কাল সেখানে, এমন করেই সে তার সারাটি জীবন পার করেছেন। প্রতিনিয়ত কারো না কারো উপকার করাই তার কাজ। যখন সে মানুষের বিপদ দেখে তখন সে সেখানেই চলে যায়। কেউ কখনো বুঝতেই পারে না এই পাগলের মাঝে কি লুকিয়ে আছে। সবাই নবুকে সাধারণ পাগল ভেবে এই ভুলটাই করে। নবু পাগলা হঠাৎ করে চলে গেল গ্রামের একটা বাজারে, আর সেখানে গিয়ে ঘোরাঘুরি করতে লাগলো। পাগল দেখলে সবাই যা করে, সেই গ্রামের আর বাজারে থাকা সকল মানুষ সেই কাজটাই করতে লাগলো। নবু পাগলার পিছনে ছোট ছোট বাচ্চাদের লাইন লেগে গেল, আর পাগল পাগল বলে চিল্লাতে লাগলো, আর ইট দিয়ে নবু পাগলকে ঢিল দিতে লাগলো। এই দৃশ্যটা দেখলো সেই গ্রামের চেয়ারম্যান সাহেব, যার নাম মোতালেব চেয়ারম্যান। সেই বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছিল, আর বাড়িতে যাওয়ার পথে তার সামনে এই দৃশ্য পড়ল। সে এই দৃশ্য দেখে তার মোটরসাইকেলটা সেখানে দাঁড় করায়, আর ছোট বাচ্চাদেরকে অনেক বকাঝকা করে। বাচ্চারা চেয়ারম্যানকে দেখেই ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। তখন নবু পাগলা সেই মোতালেব চেয়ারম্যানের দিকে তাকিয়ে একটা হাসি দিল, আর বলতে লাগলো, মোতালেব, তুই ভালো মানুষ, তোর কাজে আমি খুশি হইলাম রে। তুই কয়টা দিন সাবধানে থাকিস বাবু, আর যদি কখনো আমারে তোর দরকার লাগে তাইলে এই বাজারের বটগাছের নিচে চলে আসিস, আমি তোর অপেক্ষায় থাকবো। এটা বলে নবু পাগলা সেখান থেকে চলে গেল।
চেয়ারম্যান পিছন থেকে অনেক ডাকলো, কিন্তু নবু পাগলা কোনো উত্তর দিল না। সেখান থেকে চলে গেল সে তার মতো। মোতালেব চেয়ারম্যান কিছুটা অবাক হলো এটা ভেবে যে এই পাগল আমার নাম কি করে জানলো আর আমাকে সাবধানে কেন চলতে বলল। তখন আবার এটাও ভাবলো, পাগল কি না বলে, আর আমি এই পাগলের কথা নিয়ে বসে আছি। এটা বলে চেয়ারম্যান সেখান থেকে চলে গেল, আর নপু পাগলা সেই বাজারের দিকে চলে গেল। এমন করে দিন যেতে লাগলো, আর চেয়ারম্যানও তার নিজের মতো করে কাজ চালিয়ে যেতে লাগলো। হঠাৎ একদিন চেয়ারম্যান সাহেব অন্য গ্রামে গেল একটা সালিশ করার জন্য। তখন রাত প্রায় 8টা বাজে। সালিশ শেষ হতে হতে প্রায় রাত 12টা বেজে গেল। গ্রামের মুরব্বীরা চেয়ারম্যানকে রাতে থেকে যাওয়ার কথা বলল, কিন্তু চেয়ারম্যান বলল, আরে না, আমি চলে যেতে পারবো, আমার মোটরসাইকেল দিয়ে যেতে বেশি সময় লাগবে না। এটা বলেই চেয়ারম্যান তার মোটরসাইকেল নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেল। কোনো রকম সমস্যা ছাড়াই বেশ কিছু রাস্তা চলে আসলো। হঠাৎ চেয়ারম্যান সাহেব খেয়াল করলো তার মোটরসাইকেলের সামনে একটা সাদা বিড়াল এসেছে, কিন্তু চেয়ারম্যান কিছু বুঝে ওঠার আগেই মোটরসাইকেল সেই বিড়ালের উপর দিয়ে চলে গেল, আর সাথে সাথে সেখানে সেই সাদা বিড়ালটা মারা গেল। চেয়ারম্যান একটু সামনে গিয়ে মোটরসাইকেলটা থামালো, আর মোটরসাইকেলটা রাস্তার মাঝখানে স্ট্যান্ড করে হেঁটে হেঁটে পিছনে চলে আসলো, আর দেখতে পেল সেখানে একটা ছোট সাদা বিড়ালের বাচ্চা মরে পড়ে আছে। সেই বিড়ালের বাচ্চাটা দেখতে একটু অদ্ভুতই ছিল, চোখগুলো দেখতে অনেক বেশি মায়াবী ছিল। কিন্তু চেয়ারম্যান এটা বুঝতে পারছিল না এখানে এই বিড়ালের বাচ্চাটা আসলো কোথা থেকে। আশেপাশে তো কোনো বাড়িঘর নেই, তাহলে এত রাতে এই বিড়ালের বাচ্চা এখানে কি করে আসলো। সবকিছুর পরে চেয়ারম্যানের অনেক খারাপ লাগছিল সেই বিড়ালের বাচ্চাটা দেখে। তারপর চেয়ারম্যান সেখান থেকে চলে আসলো। কিছুটা দূরে আসার পর চেয়ারম্যান খেয়াল করলো তার চারপাশে শুধু বিড়াল আর বিড়াল। রাস্তার সামনে অনেকগুলো বিড়াল বসে আছে। চেয়ারম্যান লাগাতার হর্ন বাজিয়ে যাচ্ছে, কিন্তু বিড়ালগুলো রাস্তা যেন ছাড়ছেই না। আর চেয়ারম্যান খেয়াল করলো সবগুলো বিড়াল তার দিকেই ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে। চেয়ারম্যান অনেক চেষ্টা করলো বিড়ালগুলোকে তাড়াতে, কিন্তু তার সম্ভব হলো না। ঠিক তখন চেয়ারম্যান খেয়াল করলো সামনে থেকে একটা ট্রাক আসছে। চেয়ারম্যান ট্রাকের দিকে তাকিয়ে যেই আবার রাস্তায় তাকালো, তখন দেখতে পেল সেখানে কোনো বিড়াল নেই। চেয়ারম্যান তো আরো অবাক হলো, আরে এই মাত্রই তো এতগুলো বিড়াল ছিল, তাহলে এত তাড়াতাড়ি কোথায় হারিয়ে গেল? এটা কি করে সম্ভব, কিছুই তো মাথায় ঢুকছে না। তারপর চেয়ারম্যান আর কিছু চিন্তা না করে সেখান থেকে তার বাড়িতে চলে গেল। সেদিন রাতে আর কোনো সমস্যা হলো না তার সাথে। এমন করে 2 দিন চলে গেল। রাতে চেয়ারম্যান সাহেব ঘুমাচ্ছিল। হঠাৎ একটা বিড়ালের আওয়াজে তার ঘুমটা ভেঙে যায়। সে ঘুম থেকে যেই চোখ খুলল, তখন সে দেখতে পেল তার বিছানার চারপাশে শত শত বিড়াল দাঁড়িয়ে আছে, আর তার দিকে ভয়ঙ্করভাবে তাকিয়ে আছে। রুমের ভেতর একটা বটকা বাজে গন্ধ পেল। তখন চেয়ারম্যান সাহেব বিছানা থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করলো, কিন্তু কোনোভাবেই সে বিছানা থেকে উঠতে পারছিল না। ঠিক সেই মুহূর্তে একটা বিড়াল লাফ দিয়ে চেয়ারম্যান সাহেবের বুকের ওপর উঠে বসলো, আর চেয়ারম্যানের মুখের দিকে একটা ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে রইল। চেয়ারম্যান খেয়াল করলো সেই বিড়ালের চোখ থেকে যেন আগুন বের হয়ে আসছে, আর মুখ দিয়ে যেন লালা বেয়ে বেয়ে পড়ছে। এই দৃশ্য দেখে চেয়ারম্যান নিজেকে আর সামলাতে পারল না। গায়ের সবটুকু শক্তি দিয়ে অনেক জোরে একটা চিৎকার দিল, আর সেখানেই অজ্ঞান হয়ে গেল। চেয়ারম্যানের চিৎকার শুনে তার ছেলে আর মেয়ে আর তার বউ অন্য রুম থেকে ছুটে আসলো, আর চেয়ারম্যানের রুমে এসে দেখে চেয়ারম্যান মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে, আর রুমের ভেতর অনেক বাজে একটা বটকার দুর্গন্ধ ছড়িয়ে আছে। চেয়ারম্যানের বুকের উপর পিচ্ছিল মতো আঠালো কিছু পড়ে আছে। সবাই মিলে চেয়ারম্যানকে জ্ঞান ফিরিয়ে আনলো। তারপর সবাই জিজ্ঞেস করলো কি হয়েছে। তখন চেয়ারম্যান সবকিছু খুলে বলল। সবকিছু শুনে তার
ছেলে মেয়ে চেয়ারম্যানের কথা বিশ্বাস করলো, কারণ ওরাও এসে ঘরের ভেতরে সেই বাজে গন্ধটা পেয়েছে। আর চেয়ারম্যানের বুকে এবং মুখে লালা পড়েছিল। 1 মিনিট পর শুরু হলো নতুন আর এক কাহিনী। চেয়ারম্যানের ঘরের বাইরে মনে হলো হাজার হাজার বিড়াল একসাথে ডেকে উঠছে। সেই বিড়ালের আওয়াজগুলো এতটাই ভয়ঙ্কর ছিল, মনে হচ্ছিল তাদের কানের পর্দা যেন এখনই ফেটে যাবে। এমন একটা ভয়ঙ্কর অবস্থা যা দেখে ঘরের সবাই অনেক ভয় পেতে লাগলো, আর যে যা পারে সেই সূরা আর দোয়া কালাম পড়তে লাগলো। হঠাৎ বিড়ালের ডাক বন্ধ হয়ে গেল, কিন্তু নতুন করে আরেকটা কাহিনী শুরু হলো। তখন তো বিড়ালের ডাক বন্ধ হয়েছিল, কিন্তু কোথা থেকে হাজার হাজার ইটের ঢিল এসে পড়তে লাগলো চেয়ারম্যানের চালের ওপর। এই ঢিলগুলো আবার পাশের বাড়ির অন্যরাও শুনতে পেল, আর ওরা যখন এই বিষয়টি দেখতে আসলো তখন সবকিছু স্বাভাবিক হয়ে গেছে। এমন মনে হলো সেখানে কিছুই হয়নি, কোনো ইটের টুকরো অথবা মাটির ঢিলা কোনো কিছুই নেই, কিন্তু অনেক বাজে গন্ধ তখনও ঠিকই পাচ্ছিল সবাই। এমন করে রাতটা পার হয়ে গেল, কিন্তু সারা রাত চেয়ারম্যানের পরিবারের কেউ আর ঘুমাতে পারল না, বসে থেকেই রাতটা পার করলো। সকাল হতে না হতেই চেয়ারম্যান চলে গেল একজন হুজুরের কাছে, আর হুজুরকে সবকিছুই খুলে বলল। তখন হুজুর বলল, চেয়ারম্যান সাহেব, আজ আপনি চলে যান, আমার 2জন ছাত্র নিয়ে আসব। তারপর চেয়ারম্যানকে একটু পানি পরে দেন, আর বলেন এই পানি রাতে ঘুমানোর আগে আপনার ঘরের চারপাশে ছিটিয়ে দেবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। বাকিটা আমি কাল এসে দেখছি। চেয়ারম্যান তখন পানি নিয়ে চলে আসলো, আর হুজুরের কথা মতো বাড়ির চারপাশে পানি ছিটিয়ে দিল। সেদিন রাতে আর কিছুই হলো না, কিন্তু বাড়ির উঠান থেকে বিড়ালের ডাক ঠিকই শোনা গেল। বিড়ালের ডাক শুনে মনেও হচ্ছে বিড়ালটা অনেক বেশি রেগে আছে। পরের দিন সকালে চেয়ারম্যান একটু বাজারে গেল, আর বাজার থেকে কিছু প্রয়োজনীয় জিনিস কিনে যখন বাড়ির দিকে আসবে, তখন চেয়ারম্যান খেয়াল করলো বাজারের বটগাছের নিচে অনেক মানুষের ভিড় জমে আছে। কোনো একজনকে নিয়ে সবাই টানাটানি করছে, কিন্তু চেয়ারম্যান আর সেই দিকে যেতে পারল না, কারণ ওনার মাথায় তো অন্য চিন্তা, আর এখন হুজুরও চলে আসবে। তাই চেয়ারম্যান আর বটগাছের নিচে গেল না। চেয়ারম্যান তখন বাড়িতে চলে গেল, আর বাড়িতে গিয়ে দেখতে পেল হুজুর তার 2জন ছাত্রকে নিয়ে চলে এসেছে। তখন হুজুর বলতে লাগলো, চেয়ারম্যান সাহেব, আমি অনেক জানার চেষ্টা করলাম এই বিষয় নিয়ে, কিন্তু কিছুই জানতে পারলাম না। আমি এখন রুকাইয়া করব আপনার ওপর, দেখি কাউকে হাজির করতে পারে কিনা। তারপর হুজুর চেয়ারম্যানকে অজু করে আসতে বললেন। হুজুরের কথা মতো চেয়ারম্যান অজু করে আসলো, আর হুজুরের সামনে এসে বসলো। হুজুর তখন তার 2 ছাত্রকে বলল, তোমরা 2জন গিয়ে চেয়ারম্যান সাহেবের পাশে বসো। হুজুরের কথা মতো ওরা 2জন বসে পড়ল চেয়ারম্যানের 2 পাশে। তারপর হুজুর রুকাইয়া করতে শুরু করলো, তার সাথে সেই 2জন ছাত্র সূরা পড়া শুরু করলো। 5 মিনিট গেল, 20 মিনিট গেল, 40 মিনিটও কেটে গেল, কিন্তু কাউকেই হাজির করতে পারছিল না। হুজুর অনেক চিন্তায় পড়ে গেল, এটা কি করে সম্ভব? আমি যেই রুকাইয়া করলাম, এতে তো কারো না কারো ওর উপর আসার কথা। ঠিক তখন ঘটে গেল আরেক ভয়ঙ্কর ঘটনা। চেয়ারম্যান সাহেবের পাশে থাকা 2 ছাত্র একসাথে বলে উঠল, ফিরে বন্ধ হুজুর, ব্যর্থ হলি নাকি? তোর মতো হুজুর আমাদের হাজির করবি, এটা ভাবলি কি করে? এই কথা শুনে হুজুর অনেক অবাক হলো। এটা কি করে সম্ভব? জিন তো হাজির হওয়ার কথা ছিল চেয়ারম্যানের ওপর, এখন দেখি সেটার উল্টো হয়ে গেল। জিন চলে আসলো আমার ছাত্রের উপর। এটা কি করে সম্ভব? আবার বলছে আমাদের হাজির করা নাকি এত সহজ না। তার মানে কি? এটা কোনো সাধারণ জিনের কাজ না। তখন চেয়ারম্যান আর তার পাশে থাকা 2 ছাত্র 3জন মিলে একসঙ্গে ভয়ঙ্কর এক হাসি দিল। হুজুর খেয়াল করলো সেই জায়গাটা একটা বাজে গন্ধে ভরে গেছে। তখন সেই 3জন একসাথে বলতে লাগলো,
এখনো সময় আছে, চলে যা এখান থেকে। আমরা নিজের ইচ্ছা থেকে এখানে এসেছি, তুই কিন্তু আমাদের এখানে হাজির করাতে পারিসনি। আর এই চেয়ারম্যান তখনই মুক্তি পাবে যখন ওর পরিবারের কেউ বেঁচে থাকবে না। চেয়ারম্যানের কথা শুনে হুজুর বলতে লাগলো, কে তোরা? তোদের পরিচয় কি? আর এখানে কেন আসলি? হুজুরের এই কথা শুনে চেয়ারম্যান আর দুই ছাত্রের চোখ লাল হয়ে গেল আর বলতে লাগলো, কুত্তার বাচ্চা, তোরে বলছি চলে যেতে, আর তুই কিনা উল্টো আমাদেরকেই প্রশ্ন করছিস। এটা বলে চেয়ারম্যান অনেক জোরে একটা লাথি দিল হুজুরকে। আর এই লাথিকে হুজুর প্রায় 4 থেকে 5 হাত দূরে গিয়ে দেয়ালের সাথে ধাক্কা খেল। আর সাথে সাথে হুজুরের মাথা ফেটে গেল আর গল গল করে রক্ত পড়তে লাগলো। তখন চেয়ারম্যান বলতে লাগলো, হুজুর, এখনো বলছি চলে যা এখান থেকে। তোরে আর একটা সুযোগ দিচ্ছি, এরপরে কিন্তু আর কোনো সুযোগ পাবি না। তোর ছেলে আর বউ কিন্তু এখন একা বাড়িতে আছে। এখান থেকে গিয়ে দেখবি ওদের লাশ পড়ে আছে। এবার বল, কি করবি? এখানেই থাকবি নাকি চলে যাবি? তখন হুজুর কিছুটা ভয় পেয়ে গেল আর বলতে লাগলো, আমি চলে যাচ্ছি, তবে মনে রাখিস তোদের বিচার একদিন হবে। এটা বলার সাথে সাথে চেয়ারম্যান আর দুই ছাত্র সবাই অজ্ঞান হয়ে গেল। সেদিন থেকে শুরু হলো চেয়ারম্যান সাহেবের কালো অধ্যায়। হুজুর চলে যাওয়ার আগে একটা কথা বলে গেছে, ওরা একজন না, এদের সাথে মোকাবেলা করার শক্তি আমার নেই। এরা এত সহজে চেয়ারম্যানকে ছাড়বে না। আপনারা ভালো কোনো হুজুর অথবা তান্ত্রিক দেখান। আর হ্যাঁ, যা করবেন একটু তাড়াতাড়ি করবেন, নয়তো অনেক বড় ক্ষতি হয়ে যাবে। চেয়ারম্যানের বড় ছেলে তরিকুল বের হয়ে গেল ভালো হুজুরের খোঁজে। সারাদিন খোঁজাখুঁজির পর কোনো হুজুর পেল না, আর সে বাড়ি ফিরে আসলো। বাড়িতে আসতে আসতে সন্ধ্যা হয়ে যায়, আর বাড়িতে এসে দেখে তার বাবা কেমন যেন অদ্ভুত আচরণ করছে। আর তরিকুলকে দেখে ভয়ঙ্কর কণ্ঠে বলতে লাগলো, ফিরে কুত্তার বাচ্চা, কাউকে খুঁজে পেলি না? কেউ আসবে না, কেউ আসবে না তোদের বাঁচাতে। আর আর যদি কেউ আসে, তাহলে সে এখান থেকে বেঁচে ফিরতে পারবে না। এবার অপেক্ষা করতে থাক মৃত্যুর খেলা দেখার জন্য। এটা বলেই চেয়ারম্যান এক দৌড়ে গিয়ে নিজের মাথা দেয়ালের সাথে ঠুকতে লাগলো আর ভয়ঙ্কর ভাবে হাসতে লাগলো। আর সেই সাথে বলতে লাগলো, কেউ বাঁচবি না, কাউকেই বাঁচতে দেব না। এইদিকে চেয়ারম্যান সাহেবের মাথা ফেটে রক্ত পড়ছে, কিন্তু কেউ তার কাছে যেতে পারছে না। যেই কাছে যেতে চায় তাকেই আঘাত করতে থাকে। তখন বাধ্য হয়ে চেয়ারম্যানকে একটা ঘরে তালা দিয়ে রাখা হয়। রাত তখন 2টা বাজে। চেয়ারম্যানের ছোট মেয়ে শাপলা বাথরুমে যাবে, আর তার আম্মু শাপলাকে নিয়ে ঘর থেকে বের হলো। শাপলা গিয়ে বাথরুমে ঢুকলো আর বাইরে অপেক্ষা করছিল শাপলার আম্মু। 5 মিনিট চলে গেল, কিন্তু শাপলা বাথরুম থেকে বের হচ্ছিল না। তারপর শাপলার আম্মুর সন্দেহ হলো আর ভাবতে লাগলো কিছু একটা হয়ে যায়নি তো। তখন তিনি বাথরুমের দরজায় গিয়ে টোকা দিল। তখন খেয়াল করলো বাথরুমের দরজা ভেতর থেকে বন্ধ করা, কিন্তু শাপলা কোনো আওয়াজ করছিল না। তখন ওনার আরো একটু সন্দেহ হলো আর চেঁচামেচি শুরু করলো। শাপলার মায়ের চেঁচামেচিতে তরিকুল আর পাশের বাড়ি থেকে তার চাচারা সবাই সেখানে চলে আসলো। সবাই জিজ্ঞেস করতে লাগলো কি হয়েছে, এত রাতে এইভাবে চেঁচামেচি করছে কেন? তখন শাপলার মা বলতে লাগলো,
প্রায় 15 মিনিট হয়ে গেল শাপলা বাথরুমে গেছে, কিন্তু এখনো আসছে না। আমি দরজায় গিয়ে টোকা দিলাম, কিন্তু দরজার ভেতর থেকে লক করা, কিন্তু বাথরুম থেকে কোনো আওয়াজ পাচ্ছি না। এই কথা শুনে তরিকুল বাথরুমের দরজাটা ভেঙে ফেললো। তারপর সবাই যা দেখতে পেল, এটা দেখার জন্য তখন কেউই প্রস্তুত ছিল না। দরজাটা ভাঙার পর দেখতে পেল বাথরুমে কেউ নেই। এটা কি করে সম্ভব? কারণ দরজা তো ভেতর থেকে লক করা ছিল। তাহলে শাপলা, সে কোথায় গেল? শাপলা যদি বাথরুম থেকে বের হয়ে যেত তাহলে তো দরজাটা খোলা থাকতো, কিন্তু দরজাটা তো ভেতর থেকে বন্ধ করা। সবাই চিন্তায় পড়ে গেল আর চারপাশে শাপলাকে খুঁজতে লাগলো। সারা রাত খোঁজাখুঁজি করার পরও কোথাও পেল না শাপলাকে। সকাল হয়ে গেল। হঠাৎ একটা চিৎকারের আওয়াজ ভেসে আসলো বাড়ির পেছন থেকে। বাড়ির পেছনে চেয়ারম্যান সাহেবের একটা কদম গাছ ছিল, আর সেই কদম গাছে একটা ছোট্ট ডালে ঝুলছে শাপলার নিথর মরাদেহ। এই দৃশ্য দেখে সবাই তো অবাক। এত বড় একটা কদম গাছ, তারপর এত উঁচুতে কি করে শাপলা ভাসে নিল? আবার সেখানে উঠেই গলায় দড়ি দিয়ে মারা গেল? এটা তো কোনোভাবেই সম্ভব না। সবাই মিলে শাপলার লাশকে বাড়িতে নিয়ে আসলো। বাড়িতে আসতেই সেই বন্ধ রুম থেকে ভয়ঙ্কর আওয়াজ আসতে লাগলো। বলতে লাগলো, মৃত্যুর খেলা শুরু হয়ে গেছে। কাউকে বাঁচতে দেব না। এবার এবার একের পর এক মৃত্যু হতেই থাকবে। তোদের পরিবারের সব কয়টাকেই মারবো। সবার শেষে মারবো এই চেয়ারম্যান কুত্তার বাচ্চাকে। তরিকুল তখন কান্নায় ভেঙে পড়ল আর ভাবতে লাগলো 8 বছরের একটা বাচ্চা মেয়েকে এমনভাবে মারল। এটা কি করে মানতে পারে একটা ভাই? তরিকুল তো পাগলের মতো হয়ে গেল, আর কি করবে কিছুতেই বুঝতে পারছিল না। তখন তরিকুল দৌড়ে গেল সেই বন্ধ ঘরের সামনে আর চেঁচিয়ে চেঁচিয়ে বলতে লাগলো, তুই যেই হস, আমার এই ছোট্ট ফেরেস্তার মতন বোনটাকে মেরে ঠিক করিস নাই। এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, আমি বাড়ি থেকে চলে যাচ্ছি। আর সেই দিন বাড়িতে আসবো যেই দিন তোর মৃত্যু হবে আমাদের বাড়িতে। মনে রাখিস, আমি যেদিন বাড়িতে আসবো বুঝে নিবি আমার সাথে এমন কেউ আসবে যে তোর বংশের কাউকেই বাঁচতে দেবে না। তখন বন্ধ ঘর থেকে ভয়ঙ্কর এক হাসির আওয়াজ আসতে লাগলো আর বলতে লাগলো, ঠিক আছে, যা, আমি তোর অপেক্ষায় রইলাম। আর একটা কথা শুনে যা, তোর হাতে কিন্তু বেশি সময় নাই। যা করবি আর যারে নিয়ে আসবি 2 দিনের ভেতরে আসিস, না হলে তোর মায়ের লাশটাও দেখতে পারবি না। আমিও দেখতে চাই আমার সামনে আসতে পারে এমন কে আছে। তখন তরিকুল আর কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে গেল আর ভালো হুজুর খুঁজতে লাগলো। অনেক হুজুরের কাছে গেল তরিকুল, কিন্তু কোনো হুজুর তার সাথে আসতে রাজি হয়নি। সবার একটাই কথা, এই ইবলিশের সাথে লড়াই করা আমার পক্ষে সম্ভব না। এমন করে 2 দিন পার হয়ে গেল আর তরিকুল কোনো হুজুর তান্ত্রিক না পেয়ে খালি হাতে বাড়িতে ফিরে আসছিল। তরিকুল যখন তাদের বাজারে আসলো তখন সে খেয়াল করলো কিছু লোক গোল হয়ে দাঁড়িয়ে আছে। তখন তরিকুল একজনকে জিজ্ঞেস করলো ওখানে কি হচ্ছে আর এত মানুষ কেন সেখানে। তখন সেই লোক বলল, আরে বইলেন না, আমাদের বাজারে একটা পাগল আসছে। এই পাগল যার দোকানের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে তার দোকানের বেচাকেনা অনেক বেড়ে যায়, আর তার জন্য সব দোকানদার দাঁড়িয়ে সেই পাগলকে তাদের দোকানের সামনে যেতে বলছে। কিন্তু এই পাগল সবার দোকানের সামনে যায় না, তার যাকে ভালো লাগে সেখানে গিয়েই সে দাঁড়িয়ে থাকে। তখন তরিকুল একটু দেখতে গেল সেই পাগলকে, আর সবার মাঝখান থেকে উকি দিয়ে পাগলকে দেখলো। তখন সে চলে আসতে চাইলো। ঠিক সেই সময় সেই পাগলটা বলতে লাগলো,
কিরে তরিকুল, উকি মাইরা কই যাস? পাগলের এই কথা শুনে সেখানে থাকা সবাই তো অবাক। আরে, এই পাগল চেয়ারম্যানের ছেলে তরিকুলকে কি করে চিনল? তখন পাগল বলতে লাগলো, তোর বাপ চেয়ারম্যান ভালা মানুষ, তোর বাপ আমার কথা শোনে নাই। আমি আরে কইছিলাম কয়টা দিন একটু সাবধানে থাকতে। পাগলের কথা কে শোনে রে বাপ? আর তুই বাপু কি দিয়া যাইতেছস, এইটা তো ভালো হইল না। আমি তরে লইয়া তোর বাড়ির যাওয়ার জন্য বইসা রইছি। পাগলের এই কথা শুনে তরিকুল বলতে লাগলো, কে আপনি? আর আমাকে আর আমার বাবাকে আপনি কি করে চেনেন? তখন পাগল বলতে লাগলো, আমি নবু পাগলা। আমি বাপু মেলা কিছুই জানি, যেটা তোরা জানোস না। ল, এইবার আমারে তোর বাড়িতে লইয়া যা, তোর বাপের লগে কয়টা কথা কয়ে আহি। তখন তরিকুল বলতে লাগলো, না, আমি বাড়িতে যেতে পারবো না। তখন নবু পাগলা একটা মুচকি হাসি দিয়ে বলতে লাগলো, তরিকুল, এই 2টা দিন যার জন্য ঘুরলি আমি তোর সেই কাজ কইরা দেবো। তুই এই 2 দিন ভুল জায়গাতে গেছস। ল বাপু, আর দেরি করিস না, আমি আবার বাপু চইলা যাবো। তখন তরিকুল নবু পাগলাকে নিয়ে চলে গেল তার বাড়িতে। বাড়িতে ঢুকতেই সেই বন্ধ ঘরের ভেতর থেকে ভয়ঙ্কর ভাষায় বলতে লাগলো, তরিকুল, তুই একটা পাগলকে নিয়ে আসছস আমাকে মারার জন্য। এ তো নিজেই পাগল, সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরে আর ছোট ছোট বাচ্চাদের লাথি গোতা খায়। হা 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 হা। তখন নবু পাগলা বলতে লাগলো, কে রে তুই বাপু, আমারে লইয়া মজা নিতেছস? তরিকুল, তোদের বাড়ির পেছনে যে কদম গাছটা আছে, সেই গাছে একটা শিকড় লইয়া আয় তো দেহি। তরিকুল সাথে সাথে চলে গেল শিকড় আনতে। 2 মিনিট পর শিকড় নিয়ে আসলো তরিকুল। আর তরিকুল এসে দেখে নবু পাগলা মাটিতে 3টা ছবি আঁকছে। তখন তরিকুল বলতে লাগলো, নবু পাগলা, এখানে কার ছবি আঁকলেন? কিছুই তো বোঝা যাচ্ছে না। নবু পাগলা তখন বলতে লাগলো, বাপুরে, এটা তুই বুঝবি না। তুই এবার ঘরে যা, আর দরজাটা ভালা করে লাগায় বয়ে থাক। বাইরে কত কিছুই হইব, তুই খালি শুনতে থাক। তখন তরিকুল তার নিজের ঘরে চলে গেল আর দরজা বন্ধ করে দিল। নবু পাগলা তার হাতে একটু মাটি নিল আর সেই মাটি কদম গাছের শিকড়ে লাগিয়ে দিল। তারপর বলতে লাগলো, তোরা 3জন আছিস তাই না? আমি তো ওকে ভালো করে কইতাইছি, যা যা কইতে বলমু সব সোজাসুজি কয়ে ফেলাইবি। এইবার ক, তোরা চেয়ারম্যানকে কেন ধরলি? তখন এক ভয়ঙ্কর হাসি ভেসে আসলো। হাসি শুনে নবু পাগলার চোখ লাল হয়ে গেল। নবু পাগলা বলতে লাগলো, ভালা কথায় দেহি কাম হইব না রে, এইবার উত্তর দে তাইলে। এটা বলেই তার হাতে থাকা শিকড় দিয়ে মাটির ওপর যে ছবি আঁকা ছিল সেই ছবির ওপর আঘাত করতে লাগলো। তখন সেই ইবলিশ শয়তানগুলো বলতে লাগলো, কে তুই? এইভাবে আমাদেরকে মারছিস কেন? নবু পাগলা একটা হাসি দিল আর বলতে লাগলো, আমি নবু পাগলা, এবার তাড়াতাড়ি কইয়া ফেলা বাপু, কাহিনী কি? কি এর জন্য তুই এই ছোট মাইয়াডারে মাইরা ফালাইলি, আর এই চেয়ারম্যানের উপর কেন আইলি? তখন সেই শয়তান বলতে লাগলো, এই চেয়ারম্যান আমার ছেলেকে মেরে ফেলেছে, আর তাই আমি আমার 2 ছেলে মিলে এই পরিবারকে শেষ করার জন্য এসেছি। সেদিন রাতে আমার ছেলে একটা বিড়ালের রূপ নিয়ে রাস্তায় খেলা করছিল, কিন্তু এই চেয়ারম্যান আমার ছেলের উপর দিয়ে মোটর সাইকেল চালিয়ে দিল, আর আমার ছেলে সেখানেই মারা গেছে। তখন নবু পাগলা বলতে লাগলো, চেয়ারম্যান তো ভালা কাম করছে, রাস্তা কি তোর বাপের নাকি? তোর পোলা এত জায়গা থাকতে রাস্তায় আইলো কেন? এটা মানুষের আওয়া যাওয়ার রাস্তা, এনে তোর পোলা খেলতে আইলো কেন? যা করছে ভালোই করছে, আমি বাপু এত কথা বুঝি না।
এইবার ক, তোরা কি এখান থেকে যাবি নাকি মরবি? তখন শয়তান জিন বলতে লাগলো, নবু, তুই আমাদের কিছুই করতে পারবি না। তুই শুধু আমাদের আঘাত করতে পারবি, তার বাইরে আর কিছুই করার ক্ষমতা তোর নাই। নবু পাগলা একটা হাসি দিল আর তখন বলতে লাগলো, কেডা কইছে আমি তোদের মারমু? আমি তো তোদের মারমু না, তোদের মারবে আমার বন্ধু হাফেজ সোলাইমান। ভালা কইরা কইতাইছিলাম, শুনলি না? এবার বাঁচতে পারলে বাঁচ। নবু পাগলা চোখ বন্ধ করলো আর বলতে লাগলো, সুলাইমান, এদেরকে আমি মৃত দেখতে চাই। এটা বলার সাথে সাথে চারদিকে অন্ধকার হতে শুরু করলো আর হঠাৎ করেই তুফান শুরু হয়ে গেল। এই অবস্থা থেকে শয়তান জিন বলতে লাগলো, নবু, তুই এটা কাকে ডাকলি? ওরে থামতে বল, আমরা চলে যাব, আর কোনোদিন আসবো না। তখন নবু পাগলা বলতে লাগলো, লাভ নাই রে বাপু, যা হবার হইয়া গেছে। সুলতান তার কাম কইরা তারপরেই থামবো। চারদিকে শুরু হয়ে গেল ধস্তাধস্তির আওয়াজ। সুলাইমান জিন দুই হাতে দুইটা শয়তান জিনকে ধরে আছাড় দিতে লাগলো। 5 মিনিট পর সবকিছু আগের মতোই স্বাভাবিক হয়ে গেল। ঘর থেকে বের হয়ে আসলো তরিকুল আর তার মা। ওরা এসে দেখে 3টা কাক মরে পড়ে আছে নবু পাগলার সামনে, আর নবু পাগলা সেই কাকের ওপর আগুন জ্বালিয়ে দেয়। তখন নবু পাগলা তরিকুলকে বলতে লাগলো, তরিকুল, আর কোনো সমস্যা নাই বাপু, সমস্যার সমাধান হইয়া গেছে। এইবার তোর বাপের ঘর থেকে বের কইরা উতার দেয়া গোসল দিস। আমি এইবার যাইগা, আমারে কিন্তু পেছন থেকে আর ডাকবি না। এটা বলে নবু পাগলা পলকের মধ্যেই সেখান থেকে কই যেন হারিয়ে গেল। তো প্রিয় ইমরান ভাই, এই ছিল আজকের ঘটনা। আশা করি ঘটনাটা সবার অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ। দোয়া করি নতুন বছরটা সবার ভালো কাটুক। সেই সাথে সবাইকে আবারও জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার। আমি মোকসেদ হাসান, বাসা নেত্রকোনা 7 রেল ক্রসিং। আজ এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ। এই মোকসেদ ভাই, হোয়াট এ স্টোরি ভাই। ধন্যবাদ ভাই এত সুন্দর করে গুছিয়ে ঘটনাটি লেখার জন্য। নবু পাগলার ঘটনা মানে ভিন্ন কিছু। নবু পাগলা প্রত্যেক সপ্তাহে মানে ভিন্ন ভিন্ন একটা রূপ নিয়ে আসে, আর বিশেষ করে তার ডায়লগগুলো একদম অন্তর ছুঁয়ে যায়। এতটাই মানে আঞ্চলিকতার একটা যে বিষয়, এটা খুব আমি এনজয় করি। ধন্যবাদ মোকসেদ ভাই। আশা করি এইভাবেই সব সময় আমাদের পাশে থাকবেন আর নিত্য নতুন দুর্দান্ত সব ঘটনা আমাদেরকে উপহার দেবেন। তো প্রিয় লিসেনার্স, আপনাদের কাছে কেমন লেগেছে মোকসেদ ভাইয়ের আজকের নবু পাগলার এই ঘটনাটি? আপনারা কিন্তু অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে আমাদের সাথে শেয়ার করবেন। তো ওয়ান্স এগেইন মোকসেদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবার সরাসরি চলে যাব আজকের এপিসোডের দ্বিতীয় ঘটনায়। চলুন তাহলে শুনে আসি সৌরভ ভাইয়ের লেখা শয়তানের হাত। ঘটনাটি আমাকে ঠিক যেইভাবে লিখে পাঠিয়েছেন, আমি চেষ্টা করছি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করতে। লিখছেন, আসসালামু আলাইকুম প্রিয় ইমরান ভাই ও ভূতাট্টার সকল শ্রোতা বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমি সৌরভ। আমি আজ একটি ঘটনা শেয়ার করতে যাচ্ছি। এই ঘটনাটি আমি শুনেছিলাম আমার এক বন্ধু মামুনের কাছ থেকে। তো বন্ধু আমাকে ঘটনাটি যেভাবে বলেছিল, আমি একটু গুছিয়ে আমার মতো করে ঘটনাটা লিখে পাঠাচ্ছি। আশা করি ইমরান ভাইয়ের কণ্ঠে এই ঘটনাটি আপনাদের কাছে মন্দ লাগবে না। তো আর কথা না বাড়িয়ে এবার সরাসরি মূল ঘটনায় চলে যাচ্ছি। তখন সময়কাল ছিল শীতকাল। একদিন বাইরে এসে একটা সিগারেট ধরায় মামুন।
এক গাল ধোয়া ছেড়ে গায়ের চাদরটা দিয়ে কান মাথা ভালো করে ঢেকে নেয়। আশেপাশে কোনো রিক্সা চোখে পড়ছে না তার। রাত এমন কিছু বেশি হয়নি, 10:30। তবে মফস্বল শহরের শীতকালের 10:30টায় গভীর রাত। এদিক সেদিক তাকিয়ে হলের উদ্দেশ্যে পা বাড়ায়। দূরত্ব এমন কিছু নয়, হেঁটেই যাওয়া যায়। তবে এই শীতের মধ্যে এইটুকু কষ্ট করতে ইচ্ছা হচ্ছিল না তার। কিন্তু কি আর করার, চারদিকে ঘন কুয়াশার চাদরে ঢাকা। এবছর শীতটাও বড্ড জাঁকিয়ে পড়েছিল। অন্ধকারে দাঁড়িয়ে থাকা ক্যাম্পাসের বড় বড় গাছগুলো দেখে কেমন যেন গা ছমছম করে ওঠে। নিজের মধ্যেই হেসে ওঠে মামুন। কত সহজেই না মানুষ ভয় পায়। কিছু দূর এগুতেই পিছন থেকে ভেসে আসলো টুনটুন শব্দ, যেন কানে মধু বর্ষণ করলো। ঘাড় ফিরিয়ে দেখে কুয়াশার চাদর চিরে একটা রিকশা এগিয়ে আসছে। তখন চোখ কুঁচকে তাকিয়ে থাকে মামুন। না, রিকশাটা খালি। কাছাকাছি এসেই দাঁড়িয়ে পড়ে রিকশাটা। ও যেমন রিকশা খুঁজছিল, রিকশাওয়ালাও মনে হয় সাওয়ারির সন্ধানে ছিল। এত রাতে একজন রেডিমেড যাত্রী পেয়ে নিশ্চয়ই সেও আনন্দিত। উঠে বসতেই প্যাডেল চালায় রিকশাওয়ালা। কোথায় যাবে সেটিও জিজ্ঞেস করেনি। আইস করে বসে আরেকটি সিগারেট ঠোঁটের ঝুলায় মামুন। কিন্তু বারবার চেষ্টার পরও লাইটারটি সাড়া দিচ্ছিল না। তখন মামুন রিকশাওয়ালাকে জিজ্ঞেস করে, তোমার কাছে ম্যাচ আছে? জবাব না দিয়ে ভ্রুক্ষেপহীন প্যাডেল চালিয়ে যায় রিকশাওয়ালা। গলাটা একটু চড়িয়ে আবারও একই প্রশ্ন করে মামুন। এবারও কোনো উত্তর নেই। মামুন মনে মনে ভাবছে লোকটা কি কালা নাকি। তখন মামুন সিগারেটটা প্যাকেটে ভরতে ভরতে ভাবতে লাগলো। একটু পর রুমে গিয়ে গরম কফির সঙ্গে সিগারেট। আহ, এই শীতের রাতে আর কি চাই। বড্ড চায়ের তেষ্টা পেয়েছে। আজকে সুমনের রুমে দারুণ আড্ডা জমে উঠেছিল, কিন্তু এক পর্যায়ে মেজাজ খারাপ করেই উঠে আসতে হয়েছে মামুনকে। তাই আড্ডার চরম লোভনীয় অংশটি অর্থাৎ চা না খেয়েই সুমনের হল ছেড়ে বেরিয়ে পড়ে মামুন। অন্যান্য দিনের মতো আজও প্রেম, রোমান্স, রাজনীতি, ক্রিকেট এসব নিয়েই উদ্দেশ্যহীন আলোচনা হচ্ছিল। নানা বিষয়ে ঘুরে কিভাবে যেন জমজমাট আড্ডাটা ভূতের গল্পে গিয়ে ঠেকলো। এরপর দেখা গেল সেখানে উপস্থিত সবারই নিজের না হয় ঘনিষ্ঠ কারো প্রত্যক্ষ বা পরোক্ষ ভূতের অভিজ্ঞতা আছে। তার মানে দাঁড়াচ্ছে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এই 21 শতকের তরুণেরাও বিনা দ্বিধায় ভূতের অস্তিত্ব স্বীকার করছে। শুধু তাই নয়, নিজেরাও ভূত দেখেছে বলে দাবি করছে। এরপর মামুনের পক্ষে আর ধৈর্য ধরে রাখা সম্ভব হয়নি। বিজ্ঞানের এই যুগে এই ধরনের অবৈজ্ঞানিক গাঁজাখুরি বিষয় নিয়ে আলোচনার প্রবৃত্তি হয়নি তার। সে এর জন্যই আড্ডার মাঝপথে প্রস্থান করেছে। হঠাৎ এক ঝাঁকুনিতে তার চিন্তার সুতাটা ছিঁড়ে যায়। মূলত একটা গর্তে রিকশার চাকা পড়ার কারণে এই বিপত্তি। কিন্তু এ কোথায় নিয়ে এসেছে রিকশাওয়ালা? এটা তো মামুনের হলের একেবারে উল্টো পথ। ইউনিভার্সিটি লাগোয়া গোরস্থান এলাকা এটা। চরম বিরক্তি নিয়ে রিকশাওয়ালার দিকে তাকায় মামুন। কিন্তু বেটা এমন ভাবে চাদরে মাথাটা ঢেকে রেখেছে, চেহারা দেখার সাধ্য যেন কারো নেই। তখন মামুন বলল, আমি যাব মুসলিম হলে, আর তুমি আমাকে কোথায় নিয়ে আসলা? বিরক্ত নিয়েই কথাগুলো বলে মামুন। কিন্তু রিকশাওয়ালা এতেও কোনো ভাবান্তর নেই। আচমকা তাকে চমকে দিয়ে অদ্ভুত ফ্যাসফ্যাসে গলায় বলে ওঠে, রিকশা আর যাইব না স্যার, সামনে চাক্কা বইয়া গেছে। তখন মামুন বলল, বাহ, এ তো একেবারে সোনায় সোহাগা। উল্টা রাস্তায় এনে এখন বলছো রিকশা আর যাবে না, মানে পুরাই ডাবল রাস্তা হাঁটতে হবে আমাকে। রাগের চোটে গলা চড়িয়ে কথাগুলো বলেছিল মামুন। কিন্তু এতেও রিকশাওয়ালার কোনো ভাবান্তর নেই। প্রচন্ড বিরক্তি নিয়ে উল্টো মুখে হাঁটা শুরু করলো মামুন। তখন পেছন থেকে রিকশাওয়ালা বলল, স্যার, স্যার ভাড়াটা দেবেন না? রিকশাওয়ালার ফ্যাসফ্যাসে কণ্ঠস্বরে স্তম্ভিত ফিরে পায়। তারপর মামুন পকেট থেকে খুচরা টাকা বের করে। কিন্তু এ কি? ফুসফুসে কালো চাদরের আড়াল থেকে বেরিয়ে আসে একটি অপার্থিব হাত। সাদা সাদা অস্বাভাবিক
বড় বড় আঙ্গুলের ডগায় কালচে বাঁকানো বড় বড় নখ, আর হাতের তালুতে একগুচ্ছ লোম। মাত্র কয়েক ফুট দূর থেকে রিকশাওয়ালার অস্বাভাবিক হাতটি নিজের চোখে দেখেও বিশ্বাস হতে চায় না মামুনের। কোনো কথা না বলে কোনো রকম মাথা ঠান্ডা রেখে ভুতুড়ে হাতে টাকা তুলে দিয়ে জোরে পা চালায় মামুন। যত দ্রুত সম্ভব এই এলাকাটি ছেড়ে চলে যাওয়ার একটা তীব্র তাগিদ অনুভব করে সে। এই বিভীষিকাময় স্মৃতি থেকে যত দূরে সরে যাওয়া যায় ততই মঙ্গল। হাঁটতে হাঁটতে নিজের মনে আগে ঘটে যাওয়া ঘটনাটির ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করে মামুন। তার যুক্তিবাদী মন কিছুতেই অলৌকিক কিংবা ভুতুড়ে কোনো কিছুর অস্তিত্ব মেনে নিতে রাজি নয়। অথচ মনের আরেকটি অংশ এখনো একটু আগেই ঘটে যাওয়া ঘটনার আকস্মিকতা এবং অস্বাভাবিকতায় আচ্ছন্ন। নিজের মনে একে একে যুক্তি সাজাতে থাকে মামুন। প্রথমত, সে রিকশাওয়ালাকে বলেনি কোথায় যাবে, তাই রিকশাওয়ালা তাকে ক্যাম্পাসের শেষ প্রান্তে গোরস্থানের কাছে এই নির্জন স্থানে নিয়ে এসেছিল। অন্যমনস্ক ছিল বলে মামুন আগে থেকে বিষয়টি লক্ষ্য করেনি। আর রিকশাওয়ালাটি নিশ্চয়ই স্মৃতি এবং হরমোনের জটিল কোনো রোগে আক্রান্ত, তাই তার হাতটি এমন অস্বাভাবিক ফ্যাকাশে সাদা। এই রোগের প্রভাবেই হাতের তালুতে অস্বাভাবিক লোম গজিয়েছে, নখগুলো হয়ে গেছে একেবারে কালচে। নিজের মতো ব্যাখ্যা দাঁড় করিয়ে মামুন কিছুটা স্বস্তি পায়। আচমকা বাঁশির শব্দ পায়। একজন টহল পুলিশ পথ আটকায় তার। কিছুদিন আগে ক্যাম্পাসের দুটি ছাত্র সংগঠনের মধ্যে অনেক মারামারির পর ক্যাম্পাসের টহল জোরদার করা হয়েছে। বাইরের সন্ত্রাসীদের আনাগোনা ঠেকাতে রাতের বেলায় সন্দেহজনক কাউকে দেখা গেলেই পরিচয়পত্র দেখতে চাওয়া হয়। কখনো কখনো কিছুটা জিজ্ঞাসাবাদও করা হয়। তখন সেই টহল পুলিশ বলে, আইডি কার্ড। মামুনের সামনে হাত বাড়ায় টহল পুলিশ। একটু আগে দেখা রিকশাওয়ালার ভুতুড়ে হাতটি আবারও সামনে হাজির হয়। এবার হাতের মালিক টহল পুলিশ। এরপর আর নিজেকে ধরে রাখা সম্ভব হয় না মামুনের পক্ষে। অমানবিক আতঙ্কে ছুটতে থাকে। অনেকদিন এভাবে দৌড়ানো হয়নি তার। কিছু দূর যাওয়ার পরে বুকের ভেতর কেমন করতে থাকে, তলপেট খিচ ধরে যায়, বাতাসের অভাবে ফুসফুসটি যেন ফেটে যাবে। এসব অগ্রাহ্য করে প্রাণ ভয়ে ছুটতে থাকে মামুন। একসময় দম বন্ধ হয়ে রাস্তায় হুমড়ি খেয়ে পড়ে যায়। এই অবস্থায়ও কিছুটা স্বস্তি বোধ করে সে, কারণ ইতিমধ্যে ক্যাম্পাসের নির্জন এলাকাটি ছেড়ে একটি হলের সামনে এসে পড়েছে। এভাবে রাস্তায় পড়ে যেতে দেখে তাড়াহুড়ো করে সোলেমান হলের গার্ড আকরাম আলী এগিয়ে আসে। হলের সিঁড়িতে মামুনকে বসিয়ে এক গ্লাস পানি এগিয়ে দেয়। পানি খেয়ে কিছুটা ধাতস্থ হয় মামুন। সংক্ষেপে আকরামকে জানায় একটু আগের অভিজ্ঞতা। তার কথা শুনে হেসে উড়িয়ে দেয় আকরাম, আর বলে, কি যে কন, এমন হাত মানুষের হয় নাকি? আপনি নিশ্চয়ই ভুল দেখেছেন। ভালো করে চাইয়া দেখেন তো আমার হাতটা কেমন। সাদা সাদা বড় বড় আঙ্গুল, কালচে বাঁকানো বড় বড় নখ, আর তালুতে অস্বাভাবিক একগুচ্ছ কালো লোম সহ হাতটি মামুনের সামনে বাড়িয়ে দেয় আকরাম। হাত থেকে কাচের গ্লাসটি নিচে পড়ে ভেঙে যায়। তার আগেই অবশ্য জ্ঞান হারিয়ে মাটিতে ঢলে পড়ে মামুন। তখন আড়াল থেকে বেরিয়ে আসে রাজীব, রবিন, কোয়েল সহ আরো কয়েকজন। তাদের সঙ্গে যোগ দেয় রিকশাওয়ালার ছদ্মবেশধারী সুমন এবং টহল পুলিশ আমজাদ। হতবুদ্ধি আকরাম তখন মামুনকে তুলে বসানোর চেষ্টা করছে আর বলছে, আমার কিন্তু কোনো দোষ নাই। কোয়েল ভাই যেমনে কইছে আমি তেমনি কাম করছি। এখন দেখি মামুন ভাই মাথা ঘুরে পড়ে গেছে। একটু পানির ছিটা দিলেই জ্ঞান ফিরে আসবে। তবে যাই বলিস কোয়েল, এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে গেছে। এত বড় একটা শখ এখন বেচারা সামলে উঠতে পারলেই হয়। তখন কোয়েল বলে, দেখ রবিন, জ্ঞান দিবি না। আমরা সবাই মিলে এই মামুনকে ভয় দেখানোর প্ল্যান করেছি। সুমনের রুমে বসে শালা কত বড় বড় বুলি ঝাড়লো, তোদের মনে নেই? আর আমরা ভূতে বিশ্বাস করি বলে কুসংস্কারের ঢিপ, খ্যাত, অশিক্ষিত, মূর্খ কত কিছুই বলে না গালাগাল করলো। এখন বাবাজি ভূতের ভয়ে একেবারে খাবি খাচ্ছে। আর রাজীবের মামার পাঠানো উদ্ভট
গ্লাভস জোড়া ব্যবহারের বুদ্ধি তো তুই দিয়েছিলি, খুব তো বলেছিলি এক জোড়া গ্লাভস দিয়ে 3 জন ভয় দেখাতে পারবো। মামুন তো আর ভূতের 2 হাত দেখতে চাইবে না। প্রথমে রিক্সাওয়ালা ওরফে সুমন বা হাতের গ্লাভসটি পরবে, এরপর আমজাদ ভাই পরবে ডান হাতটা, আর ততক্ষণে সুমন তার গ্লাভসটি দিয়ে দেবে আকরামকে। এভাবে 3 জন মিলে 2টি গ্লাভস দিয়ে ভয় দেখানোর প্ল্যানটা তো তোর মাথা থেকেই বেরিয়েছিল। তখন আরেকজন বলল, আহ, তোরা থামবি। মামুনের দিকে এগিয়ে আসে সুমন, তারপর বলে, আমার মনে হয় একে দ্রুত ইউনিভার্সিটির হেলথ সেন্টারে নেওয়া দরকার। পরে ভালো মন্দ কিছু একটা হয়ে গেলে সবাই বিপদে পড়ব। সবাই ধরাধরি করে মামুনকে রিকশায় তোলার চেষ্টা করে। এমন সময় হো হো হা হা করে একটা বিকট শব্দে হেসে ওঠে মামুন। রাতের নিস্তব্ধতা ভেঙে এই হাসিকে কেমন যেন অপার্থিব শোনায়। সবাই দারুণ চমকে ওঠে। তবে কি সত্যি মামুনের ওপর ভূতের আচর হলো? গা ছমছম করে উঠল সবার। ধীরে সুস্থে উঠে বসে মামুন, পূর্ণ দৃষ্টিতে তাকায় সবার দিকে, তারপর বলে, তোরা ভেবেছিলে এত সহজে আমাকে বোকা বানাবি? কি করে তোরা ভাবলি এত পুরাতন থিমের একটা নাটক দেখিয়ে আমাকে ভয় দেখাবি? ছি ছি, তোদের কল্পনা শক্তিকে করুণা হচ্ছে আমার। সেই রিক্সাওয়ালার ভুতুরে হাত বাড়িয়ে দেওয়া, এরপর পুলিশ, এরপর আর কেউ। এই গল্প কে না জানে। ছোটকাল থেকে এ ধরনের ভুতুরে গল্পগুলো শুনে আসছি। এর চেয়ে ভালো কিছু ভাবতে পারলি না তোরা? তার উপর সুমনের কাঁচা অভিনয়। গলাটা যতই বিকৃত করো বাপু, তোমার সেই বরিশাইল অ্যাকসেন্ট কোথায় লুকাবে? ভাড়া দেবেন না? ভূতের মুখে বরিশালের টান, হাহা। বিষয়টা ভয় দেখানোর পরিকল্পনাকারীদের চোয়াল তখন ঝুলে পড়ে। তো এই বলে মামুন সেদিন আমাকে তার এই দুষ্টামির একটা ঘটনা শেয়ার করেছিল। আশা করি ঘটনাটি আপনাদের অনেক ভালো লাগবে। ঘটনাটি যদিও সম্পূর্ণ নিজস্বভাবে বানানো, কিন্তু এরকমটা কিন্তু হরহামেশা আমাদের আশেপাশে ঘটে যায়। তাই মনে হলো ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করি। তো আমার এই ছোট্ট ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ইমরান ভাই, আপনার কাছে অনুরোধ রইল, ঘটনাটি যদি গ্রহণযোগ্য হয় তবে কবে প্রচার করবেন আমাকে জানিয়ে দেবেন। ভালো থাকবেন সবাই। ভূতারটা দীর্ঘজীবী হোক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সৌরভ ভাই। ধন্যবাদ ভাই এত সুন্দর করে গুছিয়ে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করার জন্য। সত্যিই ভাই খুবই খুবই গোছালো ছিল আপনার স্টোরিটা। আর যেহেতু এই ঘটনাটি সম্পূর্ণভাবেই কৃত্রিম উপায়ে একটি ঘটনা, মানে মামুন ভাইয়ের ফ্রেন্ড সার্কেলরা মিলিত হয়ে এইভাবে মামুন ভাইকে ভয় দেখিয়েছে। তারপরেও ওভারঅল ঘটনার যখন আমি কাভার করছিলাম তখন মনে করেন ওই সিনগুলো, বিশেষ করে এরকম একটা লোমশ হাত বেরিয়ে আসছে বারবার, এই জিনিসটা আমিও যখন ইমাজিন করার চেষ্টা করছিলাম অনেকটাই আমিও ভয় পেয়ে গেছিলাম। মানে আমিও কল্পনা করতে পারছিলাম যে আসলে এরকম কিছু যদি আমার সাথে ঘটে যেত তাহলে ওই সময় আমার সিচুয়েশনটা কেমন হতো। ধন্যবাদ সৌরভ ভাই এত সুন্দর করে ঘটনাটি গুছিয়ে লেখার জন্য। তো প্রিয় লিসেনার্স, আপনাদের কাছে কেমন লেগেছে সৌরভ ভাইয়ের এই ঘটনাটি আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সৌরভ ভাই, আপনাকে বলতে চাই, আপনার কাছে যদি সত্যি আরো ভয়ঙ্কর ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদের সাথে শেয়ার করবেন। তো এই ছিল আজকের এপিসোড। আশা করি আপনাদের অনেক অনেক বেশি ভালো লেগেছে। চলে যাওয়ার আগে আপনাদেরকে আবারও বলতে চাই, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এর ফলে আমাদের পরবর্তী সকল আপডেট কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান সেক্ষেত্রে আপনাদের কাছে 2টি ওয়ে আছে। প্রথমত আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলে কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমে ঘটনা পাঠাতে পারেন, আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutarta.stories@gmail.com। আপনাদের জানা শোনা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন।
তো আমি ইমরান এইস খান আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা হচ্ছে আগামী এপিসোডে নতুন আর দুর্দান্ত ভয়ঙ্কর কোনো এক ঘটনা নিয়ে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, ভূত আড্ডার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।